আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অনেকেরই একটা ভয়ের চ্যাপ্টার। মানে এমনকি আমি যতজনকে জিজ্ঞেস করলাম সবাই একটা চ্যাপ্টারেরই কথা বললো, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি যদি নিয়ে আলোচনা করতে চাই, তো আমি একদম প্রথম একদম বেসিক থেকে আলোচনা শুরু করব। একদম বেসিক থেকে আলোচনা যদি শুরু করি, তো আমি আশা করতেছি আমি 40 মিনিট নিব তোমাদের থেকে, তারপর আমি কিউএনএ সেশনে যাবো। কিউএনএ সেশনে গেলে তোমাদের থেকে যত সমস্যা সেগুলো শুনবো। কিন্তু তার আগে এই 40 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমাকে। টিউটোরিয়াল থেকে টিউটোরিয়াল যদি না পড়া থাকে, তো আমার সাথে কন্টিনিউ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ফার্স্টে আমি একদম আসলে ত্রিকোণমিতি কিন্তু সোজা। ত্রিকোণমিতি আসলে কি জিনিসটা আসলে বুঝি একটু। প্রায় এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে তিনটা নাম্বার বোঝাচ্ছে, তিনটা নাম্বারকে বোঝানো হচ্ছে। তো এই তিনটা নাম্বার আসলে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের তিনটা কোণ, তিনটা বাহু নিয়ে আলোচনা। এই ত্রিকোণমিতি আসলে মূলত একটা অনুপাত, অনুপাতকে বোঝায়। অনুপাতগুলো আসলে বিভিন্ন নামে আমরা প্রকাশ করি, যেমন আমরা অনেকে শুনছি এখন সাইন, কোসাইন, এরকম আরো এরকম আছে 6টা এরকম অনুপাত। এগুলোতে আমি পরে আসতেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যদি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিই, আমরা জানি একটা কোণ হলো সমকোণ 90 ডিগ্রি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এটা যদি সমকোণ হয়, তো এর এই কোণে বিপরীত বাহু যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ। ত্রিভুজ হচ্ছে মূলত এখানে সবচেয়ে বৃহৎ বাহুটাকে বোঝানো হচ্ছে। এই বাহুটা হচ্ছে সবচেয়ে বৃহৎ বাহু ত্রিভুজের। এখন ভূমি কোণটা, লম্ব কোণটা, এটাই হচ্ছে প্রশ্ন। তো এটা নির্ভর করে কিন্তু কোণের উপর। এটা আগে বুঝি ব্যাপারটা, এটা কিন্তু important। যদি আমি এখানে এটা থিটা ধরে নিই, এটা যদি আমি থিটা ধরে নিচ্ছি, তো একে যদি ভূমি ধরি, তো এই হবে লম্ব, এই বাহু হবে লম্ব, তাই তো? এটুকু বুঝতে হবে। কিন্তু এখানে যদি এই কোণটাকে থিটা ধরি, তখন কি হবে? তখন কি আমরা একে ভূমি বলতে পারতেছি? না কিন্তু। একে কি লম্ব বলতে পারতেছি? এ কিন্তু ভূমি লম্ব না, ভূমি হলে এখানে হবে না। তো ব্যাপারটা বুঝতে হবে আসলে। তখন আমরা যে নর্মাল টার্মটা ইউজ করবো সেটা হচ্ছে সন্নিহিত বাহু আর হচ্ছে অপোজিট সাইড। সন্নিহিত বাহু মূলত অ্যাডজেসেন্ট সাইড, আর অপোজিট সাইড হচ্ছে বিপরীত বাহু। তো এখানে যাকে আমি ভূমি বলতেছি আসলে, সে কিন্তু অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড। আর একে যে লম্ব বলতেছি এ কিন্তু অপোজিট সাইড। অপোজিট সাইড, অ্যাডজেসেন্ট সাইড এগুলো কার সাপেক্ষে হচ্ছে? কার সাপেক্ষে হচ্ছে? থিটার সাপেক্ষে কিন্তু হচ্ছে। একে যদি এখানে অতিভুজ হয়, অতিভুজ কিন্তু হাইপোটেনাস, এই জিনিস। তো এই যদি একে যদি আমি এখন কোণ হিসেবে বিবেচনা করি, থিটা হিসেবে বিবেচনা করি, তো এই যে বাহুটা হচ্ছে, এই বাহুটা কিন্তু অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড। আর একে কি বলবো? অপোজিট সাইড। আশা করি ক্লিয়ার হয়েছে। জিনিসটা কিন্তু এই কোণের উপর নির্ভর করতেছে। তো এখন এই অ্যাডজেসেন্ট সাইড, এই অ্যাডজেসেন্ট সাইডকে, এই অ্যাডজেসেন্ট সাইডকে আমি ভূমি বলবো, মানে বেস। আর এই অপোজিট সাইডকে আমি লম্ব বলবো। আশা করি বুঝতে পারতেছি। সেম কেস সব এগুলো ক্ষেত্রে থাকে। তো আমি আর এটা যদি লম্ব হয়, এটা অ্যাকুরেটলি আঁকানো হয়নি আসলে। তো একে কি বলবো আমরা? একে বলবো এর অতিভুজ, হাইপোটেনাস, আমি সংক্ষেপে এইচ লিখলাম।
এখন আমি যদি একে কোণ ধরি, এই কোণের হিসেবে চিন্তা করি, মানে কোণ ধরি বলতে বোঝাচ্ছি যে এই কোণের হিসেবে আমি হিসাবটা করতেছি। তো একে যদি কোণ ধরি, তো adjacent side, এই বাহু কি হবে? অপোজিট সাইড, কোণের অপোজিট সাইড, কোণের অপোজিট সাইড। তো এই adjacent সাইড মানে কি? এই কোণের সাপেক্ষে ভূমি, অপোজিট সাইড এই কোণের সাপেক্ষে লম্ব, তাই না? তো আমি এই কোণকে কি তাহলে কি লিখতে হবে? 90 মাইনাস থিটা। আশা করি বুঝতে পারতেছি। তো আমরা বুঝলাম যে একটা সমকোণী ত্রিভুজের কাঠি লম্ব, কাঠি ভূমি ধরব। যে এটাও জানাবো যে সাইন 30 আসলে কেন হাফ হয়। তারপর সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড এই ছয়টা অনুপাত আসলে কি বোঝায়, কেন আসছে, এগুলো ধীরে ধীরে আমি আলোচনা করবো। তো অনুপাতগুলো যদি লিখি আমি, সাইন, ট্যানজেন্ট হতো, তো আমরা সংক্ষেপে লিখি ট্যান, ও ট্যানজেন্ট, ও সেকেন্ড, সেকেন্ড। সাইন কিন্তু আসলে বোঝায় গর্ত, কোসাইন, কোসাইনেরও একটা মিনিং আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। তো আজকে আর এর মধ্যে যাচ্ছি না, অন্য কোনো দিন আমি এটার ভিতরে অর্থের কোনো ব্যাখ্যা পরবর্তীতে দিব। পরবর্তীতে তার সমকোণী ত্রিভুজ আঁকাইছি, এই সমকোণী ত্রিভুজের অনুপাত থেকেই আসলে এই সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড আসছে। তো এটা তো 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে হাইপোটেনাস, এইচ দিয়ে প্রকাশ করলাম। একে যদি থিটা ধরে নেই, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে বেস মানে অ্যাডজেসেন্ট সাইড, আর এটা হচ্ছে বিপরীত মানে অপোজিট সাইড। অপোজিট সাইড হচ্ছে আমরা লম্ব ধরে নিই। তো লম্বকে আমি পি দিয়ে প্রকাশ করলাম, পারপেন্ডিকুলার। আমি এখন বলতেছি যে এই শুধু কি সাইনটা মনে রাখো, সাইন থিটা। আমরা অনেক সময় ওই যে ছন্দ শিখছি যে সাগরে লবণ অনেক, খবরে ভূত অনেক, এগুলা এগুলো দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারো, কিন্তু আমি আজকে একেবারে মেইন কনসেপ্টটা দেখাবো। তো এই কনসেপ্টটা আশা করি যদি মনে রাখতে পারো তাহলে আর তোমার হচ্ছে চিন্তা নেই, এগুলা ছন্দ এমনকি মনে রাখতে পারো। তো আমি সাইন থিটাতে যদি দেখাই, তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ, একে যদি ডিনোট করি, তো পি বাই এইচ আসে, পি বাই এইচ আসে। তো এই পি বাই এইচ যেহেতু আসে, এটা এটাকে শুধু মনে রাখতে বলতেছি। তো এটা হলো, এখন আমি যদি কজে আসি, তো cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কি দাঁড়ায়? বেস বাই হাইপোটেনাস, তাই না? তো এখন যেটা বলতেছি, এই সাইন আর কস শুধু মনে রাখো, এমনকি শুধু সাইনও যদি মনে রাখো তাহলেও চলবে। সাইন আমি বলতেছি লম্ব বাই অতিভুজ, ই বাই এইচ। এখন আরেকটা যে বাহু আছে, দেখো নিচে কিন্তু সেম, হাইপোটেনাস, হাইপোটেনাস আর এই পারপেন্ডিকুলারের যে অনুপাতটা সেটাই হচ্ছে কিন্তু এই সাইন থিটাটা প্রকাশ করতেছে। তো আবার একই ক্ষেত্রে তুমি পারপেন্ডিকুলার বদলে বেস বসাও, তাহলে কি পাচ্ছ? cos থিটা, ভূমি বাই অতিভুজ। এখন ট্যানটা কি? ট্যানে যদি আসি, ট্যান থিটা, ট্যান থিটাটা কিন্তু আসলে সাইন থিটা আর cos থিটার অনুপাত, সাইন থিটা বাই cos থিটা। এখন আমি এই দুইটা মান যদি বসিয়ে দিই, তাহলে কি হবে? পি বাই এইচ, পি বাই এইচ, তাহলে কি দাঁড়ায়? পি বাই বি, তার মানে কি পারপেন্ডিকুলার বাই বেস। আমি কিন্তু ট্যান থিটা এভাবে মনে রাখতে পারছি, আমাকে কিন্তু কোনো কিছু মনে রাখতে হবে, মুখস্থ করতে হচ্ছে না, তাই না? জিনিসটা কিন্তু খুবই মজার আসলে। তার মধ্যে তো ট্যান থিটা
এখন আমি যদি কট থিটা আসি, কট থিটা কিন্তু টেনের উল্টা, তাহলে কি বি বাই পি, আশা করি বুঝতে পারতেছি। সাইন থিটার উল্টা কি? সাইন থিটার উল্টা কোসেক থিটা, এইচ বাই পি। আবার একইভাবে কসের উল্টা সেক থিটা, এইচ বাই পি। আশা করি বুঝতে পারতেছি কিন্তু। এখন এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো আসলে কি বোঝাচ্ছে? অনুপাত কিন্তু সিম্পল অনুপাতই, এছাড়া আর কিছু না। যেমন আমরা করছিলাম যে 2/4 সমান হচ্ছে 4/8, এটা কি লিখতে পারি? যেমন 2/4 যদি আমি সরল করি, আর এটা বুঝতেছি। এখন এটাও কিন্তু এক প্রকার অনুপাত। আরো সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাই, আবার ত্রিভুজটা নিয়ে নেই, একে যদি এরকম বর্ধিত করি, আবারও একে যদি এরকম বর্ধিত করি, দেখো একটা জিনিস, যে এখান থেকে যদি আমি লাইন টানি, টানলাম, আবার সেম ক্ষেত্রে এখান থেকে টানলাম, মিলাবে, মানে আসলে কি দেখতে পাচ্ছ ব্যাপারটা? এই থিটা কোণের কারণে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানেও আরো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানেও আরো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে মোট কিন্তু তিনটা ত্রিভুজ আছে। কিন্তু এখানে যদি এর বাহু যদি আমি ধরলাম থিটা, তো 5 আর আর মনে করো যে এটা 50, তাহলে এটা মনে করো যদি 10 হয়, তাহলে এটা কত হবে? এটা কিন্তু 30 হবে। আমি কিভাবে বলতে পারলাম? কিভাবে বলতে পারলাম আমি? কে কি বলতে পারবে? হ্যাঁ, রাইট, এটা কিন্তু অনুপাতটা সেম, বুঝতে পারতেছি। এখন আমি যেটা বলেছিলাম যে আগে, যে তোমাদেরকে আমি বুঝাবো আসলে সাইন 30, সাইন 30 কেন হাফ হয়, এই জিনিসটা, যে হাফই কেন, অন্য কোনো মান নয় কেন, আমি এটা বুঝাবো। তো আসো সামনে একটা তো দেখাই। তাহলে এখানেই দেখানো যাবে। এখন থিটা, থিটার মান তাহলে আমি, সরি, যে কোনো ত্রিভুজেরই হোক, তো পি বাই এইচ যেটা আছে সেটা হাফ আসে। কিভাবে হাফ আসে? তো আমি যদি দেখাই, এটা যদি 2 হয়, এটা হবে 4। আরো সুন্দরভাবে যদি দেখাতে চাই, হ্যাঁ, এর সবকিছুর মূলেই কিন্তু আছে হচ্ছে তোমার পিথাগোরাস। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্যটা ছিল যে সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ও বর্গক্ষেত্রের সমষ্টির সমান হবে। মানে এই হাইপোটেনাসের উপর যে বর্গ আঁকা হবে, সেই বর্গের মান এই দুইটা বাহুর উপর যে বর্গ, এই দুইটা বাহুর ক্ষেত্রফলের সমষ্টি হবে। মানে এই দুইটা বাহুর উপর বর্গ আঁকালে যে ক্ষেত্রফল হবে, এই দুইটার সমষ্টির সমান হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এইচ স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার প্লাস পি স্কয়ার। আশা করি বুঝতে পারতেছি এই পর্যন্ত। এখন তো এই কোণটা যদি 30 হয়, আমাকে বলা হচ্ছে এটা যদি এ হয়, তো এটা হবে 2a, এটা হবে √3a। তত দেখি হিসাব করে যে আসলে এটা √3a আসে কিনা পিথাগোরাস দিয়ে। এই স্যার হচ্ছে
ফোর স্কোয়ার, আমি শুধু মান বসিয়ে দিচ্ছি, বি স্কোয়ার জানি না, ই স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। তো এই পাশে যদি নিয়ে যাই, তো থ্রি এ স্কোয়ার আসতেছে ইকুয়ালস বি স্কোয়ার। তো বি স্কোয়ার সমান কি লেখা যায়, রুট থ্রি এ। দেখছো, লিখে তো গেল। তার মানে কি, আসলে সাইন 30 যে বলতেছি সেটা হচ্ছে হাফ। কিভাবে, আমি যদি এ বাই টু এ নিই, মানে লম্ব বাই অতিভুজ নিই, তখন এ এ কাটা, এটা half। এখন এর আগের কনসেপ্টের সাথে কিন্তু এটা মিলে যায়, যে এখানে যদি পাস হয় তখন এখানে কিন্তু ব্যাপারটা 10 হচ্ছে, আবার এখানে যদি 10 হয় তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এটা তখন 20 হচ্ছে। এটা যদি থিটাটা 30 ডিগ্রি হয়। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারতেছি। এটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা নয়। এখন আমি অনুসিদ্ধান্তগুলোতে আসি। এখানেও কিন্তু সেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার হচ্ছে। অনুসিদ্ধান্ত বলতে বোঝাচ্ছি আমি যে, যে আমরা সূত্রগুলো দেখতেছি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আবার হচ্ছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা হচ্ছে আমাদের বই হচ্ছে 65 নাম্বার পেজে এই সবগুলো সূত্র আছে। এখন সূত্রগুলো আসলে কিভাবে আসছে সেটাই যদি না বুঝি, তাহলে পড়ার কি মানে হয় বলো? মানে হয়। তাহলে আসলে সূত্রগুলো দেখি, এই সূত্রগুলো কিভাবে আসছে। প্রথমেই আগে যে মানে যে মেইন ব্যাপারটা পিথাগোরাসের, পিথাগোরাস থিওরেম, এটা যদি আমি লিখি, লম্ব স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এর অতিভুজ স্কয়ার। তো এইটুকু তো জানি আশা করি। এখন আমি এই সবগুলাকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, সবগুলাকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, অতিভুজ স্কয়ার হয়ে যাবে, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, একেও অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম। তো জিনিসটা কি দাঁড়ালো, আমরা কি ধরতে পারতেছি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই অতিভুজ তো 1 হয়ে যাবে। তো এখানে এটাকে কি ভুল লেখা হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এই থিটার জায়গায় যে কোনো কোণ থাকতে পারে, এমনকি আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে। তো এইভাবে আসলে সূত্রটা আসছে। এখন এখান থেকে আমি চাইলে কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে কজ স্কয়ার থিটা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। তো এইভাবে আসলে সাইন স্কয়ার থিটা এখানে, তো আসলে এইভাবে কিন্তু cos থিটা থেকে sin থিটা নিয়ে যাওয়া নিয়ে আসা যায়। সেম, আবার যদি ওই সূত্রটা লিখি, যে এবার আমি মনে করে লিখলাম লম্ব স্কয়ার মাইনাস ত্রিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার ইকুয়ালস টু দিলাম অতিভুজ, মানে ভূমিটাকে ওই পাশে পাঠিয়ে দিই স্কয়ার। তো এখানে কি করবো, এখানে আবার কি করবো, লম্ব দিয়ে ভাগ দিয়ে, লম্ব স্কয়ার দিয়ে যদি ভাগ করবো, কোন দিকে যাচ্ছে ব্যাপারটা আসলে এটা ধরতে পারার কথা। কিন্তু তো লম্ব লম্ব 1, অতিভুজ বাই লম্ব, এটা কি হয় গেস করতে পারার কথা। আমরা আচ্ছা, যদি গেস না করতে পারি, এই যে উপরে কিন্তু লিখে দিয়েছি যে অতিভুজ বাই লম্ব কোনটা হয়, এটা কিন্তু, আবার অতিভুজ বাই ভূমি কিন্তু এটা, আবার যদি লম্ব বাই ভূমি চিন্তা করি এটা, আবার ভূমি বাই লম্ব যদি চিন্তা করি তো এটা। দেখুন কি আসতেছে, অতিভুজ বাই লম্ব, আবার ভূমি বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব কি হয়, মানে তোমার হচ্ছে এটা সাইনের উল্টা কিন্তু। তো
সাইনে যদি উল্টে চিন্তা করি তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি কি ছিল, ট্যান ছিল, ভূমি বাই লম্ব তাহলে কি কট স্কয়ার থিটা। আশা করি ধরতে পারতেছি। এই সেম ভাবে আমরা চাইলে লিখতে পারবো এই মানে ভূমি এক পাশে রেখে যদি প্রতিভুজটা এই পাশে পাঠিয়ে দিই, অথবা মানে তোমার হচ্ছে ভূমিটা এক সাইডে রেখে লম্বটা যদি এই পাশে পাঠিয়ে দিই, তো এইভাবে সেক স্কয়ার থিটা মাইনাস, আমার আসলে সর্দি লেগেছে এই জন্য আসলে গলাটা এরকম আসতেছে, সরি সেগুলো। তো ভূমিকে যদি এই পাশে পাঠিয়ে দিই, তো এখানে এই সূত্রটা চলে এসেছে। তোমরা একটু নিজে থেকে ট্রাই করো, আশা করি সবই বুঝতে পারতেছে। তো এটা গেল, আমরা কিন্তু এই সূত্র আসলে কিভাবে আসছে সেটা কিন্তু বুঝতে পারবো। এখন এখান থেকে কিন্তু আসলে cos স্কয়ার থিটা সমান কত, tan স্কয়ার থিটা সমান কত, sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান কত, এগুলো কিন্তু বের করা যায়। আর এখানে তো একটা মজার বিষয় দেখা যাবে যে আসলে কিন্তু অনুপাত আমরা হিসাব করতেছি। অনুপাত এখন কিভাবে হিসাব করতেছি, এই sec cosec tan cot এগুলো থেকে। আসলে আমরা কিন্তু শুধু অনুপাত দিয়েই বুঝতে পারবো না আসলে ত্রিভুজটা কত বড় অথবা কেমন। কিন্তু আমরা ধরতে পারবো যে একটা বাহুর সাথে আরেকটা বাহুর অনুপাত কেমন হতে পারে। বুঝতে পারতেছি, এখন এই অনুপাতে হাজার হাজার লক্ষ কোটিটা ত্রিভুজ থাকতে পারে, আশা করি বুঝতে পারতেছি। তো এটা গেল। এখন এই সূত্র থেকে কিন্তু অনেক ম্যাথ আছে, মানে সিম্পল সূত্র থেকে কিন্তু অনেক ম্যাথ করা যায়, যেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু একটা আরো জিনিস করা যায়। তোমাকে যদি আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ধরলাম থিটা তো 30 ডিগ্রির জন্য দেখিয়েছি। এখন আমি যদি থিটা 45 ডিগ্রি, তবে কি করে বের করবো? চলো আসো একটু দেখি। আসলে এই থিটা 45 ডিগ্রি, তো তখন এই কোণ, এই বাহু আর এই বাহু কিন্তু সমান হবে। কেন সমান হয়? এই কোণটা কিন্তু আমি আগেও বলে এসেছিলাম, এটা কত, 90 মাইনাস থিটা। তো 90 মাইনাস থিটা যদি করি, এটা কত আসে? এটাও কিন্তু 45 আসে। তো আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দুইটা কোণ যদি সমান হয়ে যায়, তো ওটা কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই বাহু আর এই বাহু সমান, আমরা মানে বেস, এটা যদি হয়, এটা যদি পারপেন্ডিকুলার হয়, বেস ইকুয়ালস, তো এখান থেকে আবার একটা জিনিস চলে আসে যে অনুপাতগুলো তখন কিভাবে হবে। তো বেস যদি কি হয়, আমি আবার সেই পিথাগোরাস থিওরেমে চলে যাবো, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ কি, আমি বি ইকুয়ালস টু বি লিখতে পারতেছি, ইকুয়ালস আমি যদি এটা এইচ ধরি, তো এইচ স্কোয়ার, তো এখানে টু বি স্কোয়ার, স্বাভাবিকভাবেই এটা এইচ স্কোয়ার। এখন যদি আমি এইচ এর মান বের করতে চাই বি এর মাধ্যমে, তো এইচ সমান রুট টু বি। তো এখানে জিনিসটা দেখা গেলে ভালো হবে। জিনিসটা হলো যে এইচ সমান রুট টু বি, আবার বি সমানকে বি লিখতে পারতেছি। তো আমরা সিম্পলি কিন্তু লিখতে পারি যে এটা যদি বি হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে রুট টু বি। আসো দেখি রুট টু বি প্রমাণ করা যায় কিনা। বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, মানে হাইপোটেনিউস আমরা চিন্তা করতেছি, তো এটা কিন্তু রুট টু বি আসতেছে। তো এখন আমি যদি ট্যান চিন্তা করি, ট্যান থিটা, ট্যান 45, আমরা জানি ট্যান 45 এর মান 1। এখন আশা করি বুঝতে পারতেছি আসলে ট্যান 45 এর মান কেমন হয়। কেন 1 হয়? বি বাই বি। এখন যদি আমি সাইন থিটা নিই, সাইন 45, এমনকি কস 45, আমরা আগেও দেখে এসেছিলাম যে যদি কেউ দেখে থাকে যে সাইন থিটা কস থিটা কখন সমান হয়, না যখন এটা 45 হয়। তো যদি এখানে চিন্তা করি যে
লম্ব বাই অতিভুজ সাইন থিটা, আবার ভূমি বাই অতিভুজ কস থিটা, বি বাই রুট টু বি সমান কিন্তু 1/√2। জিনিসটা মজা না? আমরা কিন্তু এইভাবে সবকিছু মনে করে ফেলতেছি, আমাদেরকে কিন্তু কিছু মনে মনে রাখতে হচ্ছে যে এটা মানে তো ওটা মানে তো। এখন কিন্তু এটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আসলে ঘটনাটা কি ঘটছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আরো একটা মজার জিনিস দেখেন, থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 0 ডিগ্রি হলে আপনারা কি করবেন? থিটা সমান 90 ডিগ্রি আর থিটা সমান 0 ডিগ্রি হলে আপনারা কি করবেন সেটা একটু দেখেন। তো থিটা সমান যদি 90 ডিগ্রি হয়ে যায়, চিন্তা করো তো, একটা সাধারণ ত্রিভুজ আছে, সমকোণ ত্রিভুজ, এই থিটা, এটা 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, জিনিসটা কেমন হতে পারে? ধীরে ধীরে এরকম হবে। মানে ভূমি কোণ থেকে, ভূমি মানে অতিভুজ আর লম্ব কিন্তু সেম হয়ে যাবে, অতিভুজ আর লম্ব কিন্তু সেম হয়ে যাচ্ছে এখানে। জিনিসটা কিন্তু একটা লাইনের মতো তোমাদের, একটা সিম্পল লাইন, বুঝতে পারতেছি? এখানে কিন্তু এর যে বেসটা ওটা কিন্তু 0 হয়ে যাবে। ভূমি মানে লম্ব অতিভুজ সমান হয়ে যাবে। তাহলে অনুপাতগুলো আসলে কেমন হবে? সাইন থিটা যদি চিন্তা করি, সাইন থিটা নিয়ে প্রথমে আলাপ আলোচনা কিন্তু শুরু। আমি আগে বলছিলাম যে সাইন থিটা নিয়ে যদি চিন্তা করি, তো বাকিগুলো অনুপাত বের করা খুবই সহজ হয়ে যায়। তো সাইন থিটা কি জানতাম? পি বাই এইচ, কিন্তু পি বাই এইচ। এখন পি আর এইচ কিন্তু সেম। তো পি এর যে এইচ এর জায়গায় যদি আমি পি বসে দিই, তো এখন দেখো সাইন 90 কিন্তু আমরা জানতাম না। তো বুঝতে পারতেছি আসলে সাইন 90 কেন হয় না। এখন দেখি তো অন্য মানগুলো পদের ক্ষেত্রে। কস থিটা, কস থিটা কি ছিল? বেস বাই হাইপোটেনাস। এখন বেস কিন্তু 0 আসতেছে, 0/h, সামথিং 0/সামথিং কি হয়? 0 হয় কিন্তু। তো cos 90 equals 0। এখন আশা করি বুঝতে পারছি। তো tan থিটা কি ছিল? লম্ব বাই, এখন লম্বের তো একটা মান আছে অবশ্যই, হাইপোটেনাসের সমান, কিন্তু বেজের কিন্তু এখানে মান নাই। তো e/0 যদি 0 দেই, এটা কিন্তু আনডিফাইন্ড আছে, অনির্ণয়, আনডিফাইন্ড। সামথিং বাই 0 সবসময় মনে রাখি যে এটা আনডিফাইন্ড হয়, মানে অসংজ্ঞায়িত, অনির্ণয় না, সরি, অসংজ্ঞায়িত। অনির্ণয় কিন্তু আলাদা একটা জিনিস, মানে 0/0 তখন হতে পারে অনির্ণয় হবে, যেটা আমরা নির্ণয় করতে পারতেছি না। আর অসংজ্ঞায়িত কিন্তু আলাদা, অনির্ণয় আর অসংজ্ঞায়িত কিন্তু আলাদা। এটা হয়তো আরেকদিন, আচ্ছা আরেকদিন দেখাবো। তো এরকম করে যদি সাইনের উল্টোটা দেখি, কোসেক, কোসেক থিটা, কোসেক থিটাও কিন্তু 1 আসবে। তো সেক থিটা চিন্তা করি, এরও দেখো এখানে সেক থিটা কিন্তু 0/h, মানে h/0, এটাও কিন্তু আনডিফাইন্ড। আবার tan থিটা e/0 আনডিফাইন্ড, কিন্তু cot থিটা কিন্তু আবার সম্ভব, cot থিটা মান আছে, 0/p=0। এটা একটু খেয়াল রাখিও, আশা করি বুঝতে পেরেছি। এখন থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, একটা চিন্তা করে দেখো যে এরকম ত্রিভুজ আছে, থিটা, এখন থিটাটা 0 হয়ে যাচ্ছে, মানে কি জিনিসটা কিরকম হচ্ছে? ধীরে ধীরে একটা কিন্তু আমরা লাইন পাবো, তার মানে কি এখানে পি কিন্তু 0, বুঝতে পারতেছি? এখানে কিন্তু এইচ ইকুয়ালস টু বি আসতেছে। এখন এইচ ইকুয়ালস টু যদি বি আসে, আমি এই সবগুলো যদি কপি করি, তখন জিনিসটা কি হবে?
যদি জিরো হয়, তো ই বাই এইচ, এখানে দেখতেছো পি সমান কিন্তু জিরো। ঘটনা কি দাঁড়াবে? জিরো বাই এইচ, তখন কি হবে? এটা কিন্তু জিরো হবে। আবার এইচ ইকুয়ালস টু বি কিন্তু দেখতেছি। তো cos থিটা কি জানি? cos থিটা জানি সমান বি বাই এইচ। এখন বি বাই এইচ দুইটি সেম, তো ওয়ান বাই ওয়ান হবে, তাই না? ওয়ান বাই ওয়ান যদি হয়, তো কি কি লেখা যায়? Equals to কিন্তু one। এখন tan থিটা কি? tan থিটা হচ্ছে পি বাই বি। তো ই সমান জিরো, মানে পারপেন্ডিকুলার সমান জিরো, জিরো বাই বি, তখন কিন্তু এই কিন্তু আনডিফাইন্ড হবে না অবশ্যই। তখন একে কি লিখবো? জিরো। কিন্তু দেখো cot থিটা কিন্তু উল্টে দেবে, জিরো বাই পি হবে। cot থিটা যদি জিরো বাই পি হয়, পি বাই জিরো, সরি, পি বাই যদি জিরো হয়, তখন এ কি হবে? আনডিফাইন্ড। তো সাইন, এখন যদি আমি চিন্তা করি যে জিরো, তাহলে কত? সাইন জিরো কিন্তু ওয়ান, আর কস জিরো কত? কস, সাইন জিরো কিন্তু জিরো, কস জিরো হচ্ছে ওয়ান। এখন কোসেক থিটা, কোসেক থিটা কিন্তু এর উল্টা, তখন কি হবে? এটাই কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পারতেছি এখন কেন অনুপাতগুলো আনডিফাইন্ড হতো, আর কেন এই জিরো তখন জিরো অথবা ওয়ান হচ্ছে মানগুলো। এখন আশা করি বুঝতে পারতেছি। তো cos থিটা যদি cos জিরো যদি ওয়ান হয়, তো sec থিটা ওয়ান হবে অবশ্যই, স্বাভাবিকভাবেই sec থিটা সমান 1 হবে। আর cot থিটা তো আগে বললাম। তো জিরো আর নাইনটি, জিরো আর নাইনটি ব্যাপারগুলো বোঝা গেছে। আমি সামনে একটু দেখাই যে তোমার হচ্ছে চতুর্ভাগ। এই পর্যন্ত কি সবকিছু ক্লিয়ার? আমি পরবর্তীতে কোশ্চেন নিব, সমস্যা নেই, আমি আগেই বলে দিছি 40 মিনিট আমাকে মনোযোগ দিয়ে শোনো। আশা করি এই বেসিকগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। এইগুলাতে আর পড়তেই হবে না, শুধু বই খুলবে, এক ব্যাখে চোখ বুলাবে, কমপ্লিট দেখবে। বাকি সময়টুকু আমি কিমেলাতে দিব। আমি আবারও বলতেছি। তো আমি এখন একটু চতুর্ভাগটা দেখাতে চাচ্ছি। চতুর্ভাগ নিয়ে অনেকেই প্রবলেম হয়। চতুর্ভাগটা নিয়ে প্রবলেম হয় যেহেতু, সেটা দেখে ফেলি। এইখানে হচ্ছে সবাই পজিটিভ, সব অনুপাত পজিটিভ। এখন অনুপাত বলতেছি, তাই না? অনুপাত বলতেছি। তো অনুপাত আসলে এই যে এখানে সাইন থিটা বলতেছি, সাইন কিন্তু একটা ফাংশন, কস কিন্তু একটা ফাংশন। এই থিটা আর সাইন দুইটা মিলে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে, একটা ফাংশন বোঝাচ্ছে। কিন্তু সাইন ইনভার্স এক্স অথবা সাইন ইনভার্স, ধরি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, আর ধরলাম যে সাইন এক্স ইনভার্স, এই দুইটা জিনিস কিন্তু সেম না। এখন সাইন ইনভার্স এক্স এটা কিন্তু একটা কোণ বোঝাচ্ছে, একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাঙ্গেল বোঝাচ্ছে না, এটা ওই ফাংশনই বোঝাচ্ছে, কিন্তু এটার বিপরীত, মানে ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইন এক্স। এটা পরবর্তীতে আরো জানাবো তোমাদেরকে, যদি বিপরীত নিয়ে ক্লাস করে ভবিষ্যতে। তো এটা বুঝতে পারতেছি যে এই চতুর্ভুজ ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ। স্টুডেন্ট টেক কেয়ার। কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো এখানে সাইন, কোসেক এই দুইটা পজিটিভ, কিন্তু এখানে কস, সেক এই দুইটা কিন্তু পজিটিভ। আবার এখানে ট্যান আর কট
এই দুটো কিন্তু পজিটিভ। সবাই বুঝতে পারতেছি, এটা জানার কথা, অনেক আগে থেকে জানলেন না যে এটা কিন্তু সাইনের ঘর। এটা হচ্ছে সাইনের ঘর, এটা হচ্ছে ট্যানের ঘর, এটা হচ্ছে কজের ঘর। এই সাইনের ঘরের সাইনের পজিটিভ, বাকি হচ্ছে বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে, তেমনই বাকিগুলোর ক্ষেত্রে সেম। তো এখানে আরো একটা জিনিস ব্যাপার যে দেখানো আছে যে কেন আসলে এখানে সাইন কসেক পজিটিভ, কেন ট্যান কট পজিটিভ, কেন কোসেক সেক পজিটিভ হচ্ছে। তো চলো দেখাই। এখানে যদি ত্রিভুজটা টানি, এখানে মনে করো ত্রিভুজটা আছে, সমবায় ত্রিভুজ। কারণ কি আমরা সমানুপাত সমকোণী ত্রিভুজে চিন্তা করতেছি, সমকোণী ত্রিভুজ। তো এখানে দেখো আমরা যে অনুপাতগুলো নিই, এটা যদি আমি থিটা ধরি, থিটার সাপেক্ষে এটা কিন্তু বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস। তো দেখো এখানে কিন্তু সবাই পজিটিভ দিকে আছে, বেসও পজিটিভ দিকে, পারপেন্ডিকুলার কি পজিটিভ দিকে। এখন আমি যদি সেম জিনিসটা এখানে নিই, থিটা এখানে সূক্ষ্মকোণ ধরতেছি কিন্তু, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো বি কিন্তু নেগেটিভ হচ্ছে, বেস নেগেটিভ, কিন্তু পারপেন্ডিকুলার পজিটিভই আছে। আবার এখানে যদি দেখি, এখান থেকে যদি আমি টানি আনো, এই থিটাই পরিমাণে টানলাম, এখানে নেগেটিভ বি অলরেডি আছে, এখানে পারপেন্ডিকুলারও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি টানি, এটা যদি সমাধান হয়, বি কিন্তু আছে পজিটিভ, এখানে পিটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন দেখো এই অনুপাতগুলো কিভাবে খাটতেছে। ফার্স্ট কোয়াড্রেন্টে বি পি এই সব পজিটিভ, আমি থার্ড কোয়াড্রেন্ট দেখে, থার্ড কোয়াড্রেন্টটা দেখে তাহলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমি মনে করো ট্যান নিই, ট্যান থিটা, ট্যান থিটা এখানে কেন পজিটিভ, মাইনাস পি বাই মাইনাস বি, তো পি বাই বি এখানে একটা পজিটিভ। তো সাইন কস এখানে নেগেটিভ হচ্ছে কেন, সাইন থিটা সমান কি হয়, মাইনাস পি বাই এইচ, এখানে কিন্তু নেগেটিভ, এখানে কিন্তু নেগেটিভ আসতেছে। তো আশা করি বুঝতে পারতেছি। সেম গোস ফর কস, কস থিটা মাইনাস বি বাই এইচ, এটা কি নেগেটিভ। আশা করি বুঝতে পারতেছি। অন্য কন্টেন্টের গুলো যদি দেখো তুমি, তো এইভাবেই আসলে আসবে। বাকিগুলো নিজে নিজ দায়িত্বে একটু ট্রাই করে দেখো। আর হচ্ছে এখন আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিটের ব্রেক আমি আছি, যার যার একটু উঠে বসে নড়াচড়া করা দরকার একটু করে বসে, এই 5 মিনিট পর আমি কি হয়ে গেলাম। আজকে ক্লাসের যত সমস্যা, ক্লাস রিলেটেড যত প্রবলেম, আর ত্রিকোণমিতি যারা করেছে তারা কি কি সমস্যা ফেস করেছে, তারা একটু আমাকে জানাবে জলদি। কিছু কিছু সমস্যা পেয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে কোন রিলেটেড, ডেটা রিলেটেড, যেগুলো ফেস করে। এখানে কোনো চিন্তা করার দরকার নেই, 8.3 এর যত টপিক আছে আমি কভার করব, এমনকি প্রতিটা চ্যাপ্টারে। এখানে এটা নিয়ে ঝামেলা নাই। তাও জানতে চাচ্ছি যে কিছু ম্যাথ দিছে, আর হচ্ছে রিলেটিভ ম্যাথস, ওই কাটা রিলেটেড ম্যাথের প্রবলেম, ওই কাটা রিলেটেড প্রবলেম আমার কিন্তু একটা ক্লাস আপলোড করা আছে, ওটা গিয়ে দেখতে পারো। এখানে আমি বলে দিচ্ছি যে এগুলো সমস্যা নেই। তো প্রথমে আসি, প্রথম কোশ্চেন যেটা দেওয়া হয়েছে, তো 2250 এটা কিভাবে সলভ করবো। আমাদের কিন্তু কনসেপ্ট 90 ডিগ্রি ইন্টু এন প্লাস মাইনাস থিটা। তো কি আকারে লেখা যায়, আমি যদি ক্যালকুলেটর হিসেব করি, 25 ইন্টু 90 প্লাস 5 আসে,
মানে 2250-কে আমি 90 দিয়ে ভাগ করে দিয়েছি। এতে কি হয়, 25 × 90 আসে, মানে একটা ফ্র্যাকশন আসে যেটা এই যে 5, এভাবে লেখা যায়। এখন কোন চতুর্ভাগে তুমি কিভাবে বুঝবে, তার জন্য একটা সহজ পদ্ধতি আছে। এই 25-কে আবার 4 দিয়ে ভাগ করে দাও। 25-কে যদি 4 দিয়ে ভাগ করে দিই, তো কত আসে? হিসাব করে একটু দেখো, বলো আমাকে। তাহলে এই জিনিসটা কোন চতুর্ভুজে পড়ে? 4×6 = 24 কিন্তু। তাহলে এখানে 6 বার ঘুরে আসবে। বুঝতে পারতেছি কি? 6 বার যদি ঘুরে আসি আর একবার যদি যাই, তো এখানেই তো করতেছি। এইখানে প্লাস 5 ডিগ্রি, জিনিসটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। এখানে হচ্ছে না, এভাবে করে রাখবে। মানে বুঝতে পারতেছি 2250 ডিগ্রি কম্পিউটার করে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কিন্তু বের করবে। এই জিনিসটা মনে রাখবে। এটা হচ্ছে কিন্তু এখন 2250-কে যদি 360 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে একটা মান আসে, এটা দিয়েও কিন্তু বুঝতে হয়। কিন্তু মেইন কনসেপ্ট কিন্তু এটা। আশা করি বুঝতে পারতেছি। পরের কোশ্চেন যেটা আসছে, যে ঘড়ি কাটা রিলেটেড প্রবলেম, যে 9টা 30 মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যে ব্যবধান। তো আসলে এটা সলভ করি। প্রথমে আগে একটা ঘুরে আঁকে, ঘুরিয়ে দিলাম। এখানে কি হয়, এখানে হচ্ছে 12 থাকে, এখানে 6 থাকে। এরকম। তো বলা, তো কোশ্চেন হচ্ছে তোমাদের যে 9:30। তো 9:30 যদি হয়, তো মিনিটের কাটা কিন্তু এখানে থাকবে, আর ঘন্টার কাটা কিন্তু এর মাঝ বরাবর থাকবে। এরকম বিষয়টা এর মাঝে, যে আমরা কিন্তু সূক্ষ্মকোণটা সবসময় নির্ণয় করি। সূক্ষ্মকোণটা নির্ণয় করবো। তো সূক্ষ্মকোণটা যদি নির্ণয় করি, আমাদের কিন্তু একটা সূত্র ছিল শর্টকাট। আমি সূত্র আগে না যাই, আগে কনসেপ্টটা দেখাই। এই ঘর থেকে এই ঘর 5টা কিন্তু, 1, 2, 3, 4, 5, এরকম 5টা। এরকম করে প্রতিটার মাঝে 5 করে ডিফারেন্স আছে। বুঝতে পারতেছেন সবাই? এখন এখানে 12টা ঘর আছে। 12 ইন্টু 5, তাহলে কি 60টা। এখন এই 60টা ঘর 360 ডিগ্রিকে কত গুণে ভাগ করতেছে? 6 ডিগ্রি করে কিন্তু। আশা করি বুঝতে পারতেছে। এখন এই 6 ডিগ্রি করে যে ভাগ করতেছে, এখানে আমাদের মনে রাখতে হবে। এখানে কতগুলো? 1টা, 2টো, 3টা। তার মানে 3×5 = 15। আর এখানে কিন্তু মাঝামাঝি, মানে কি 2.5 ধরতে পারি। তো 15 প্লাস আড়াই, তাহলে এখানে কত হয়? 17.5। 17.5। এখন একে যদি 6 দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু আমাদের 105 ঘর আসে। 105 ডিগ্রি, 105 ডিগ্রি আসে। আশা করি বুঝতে পারতেছি। এখন শর্টকাটে আসে। শর্টকাটটা ছিল এরকম, যে থিটা হবে, এটা কিন্তু মডুলাস 16h-11m/2। এখন এই সূত্রটা কিভাবে আসতেছে? আমরা কিন্তু এই ম্যাথটা করে আসছি, এই ম্যাথটা করেই কিন্তু এখান থেকে সূত্রটা আসে। এই শর্টকাট গুলো কিন্তু কিছুই না, শুধু আমরা যে ম্যাথ গুলো করি সেগুলোরই একটা মানে প্রসেস করা, মানে প্রসেস করা একটা আইডিয়া, এছাড়া কিছু না। তুমিও চলো শর্টকাট বের করতে পারো। এখানে দিয়ে দেখি, 60 × 9 - 11 × 30/2। এখানে কিন্তু হিসাব করে দেখবো, হিসাব করে দিলে দেখবো 105 ডিগ্রি আসতেছে। এখন এখানে কিন্তু একটা কথা আছে, আমি এই ক্লাসে আমার আগে বলেছিলাম, যে ধরে নাও যে
12:30 12:30 তো থিটা সমান কত আছে? আমি সত্য দিয়ে বলতেছি, সরি, 60 ইন্টু 12 মাইনাস 11 ইন্টু 12:30 থেকে কিন্তু বাই 2। এখানে অ্যান্সারটা কত আছে একটু বলতে দেখি, হিসাব করে আমাকে জানাতে দ্রুত। কত আছে? 195 কিন্তু। এখন দেখো 195 কত হতে পারে? এটা তো 180, তো 195 যদি এরকম কিছু একটা, মানে এখানে পুরোটাই এটাও না আসলে, এইরকম কিছু একটা, এইরকমটা। এখন দেখো আমরা কিন্তু বলছিলাম শুরুতে যে আমরা সূত্র করতে পারি সবসময়, এই কোণটা নট এই কোণ। আমার কিন্তু এখানে আসছে এই কোণটা, বুঝতে পারতেছি? আমার কিন্তু এই কোণটা আসছে, মানে বাইরের কোণটা, সূত্র কোণটা আসেনি। এখন আমাদের যে এমসিকিউ থাকে, এমসিকিউ কিন্তু দেখবে যে অপশন এ তে 195, মানে ধরতে পারতেছি তো, মানে ভুলটা কিন্তু সবার প্রথমে দেওয়া থাকবে, তখন সেটা পরিবর্তন ডিসি থেকে এটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা এটা ভুল। তো এখন সমাধান কি? সমাধান হচ্ছে এটাকে 360 দিয়ে বিয়োগ করবো, তো কত আসে? 165। এখন যদি তুমি হিসাব করে দেখো তাহলে দেখবে এটা যদি, এটা যদি 12 হয় আর হচ্ছে এখানে যদি 6 হয়, এখানে 1 2 3 4 5, তো 12.5 বলতেছি, এরকম কিছু একটা হবে। 12 আর 1 এর মাঝামাঝি, তাই তো? আমাদের কিন্তু ফার্স্টে এই কোণটা আসছে, আমাদের বের করতে হবে এই কোণটা। আমি যদি নর্মাল হিসেবে চিন্তা করি, 1 2 3 4 5, তাহলে 5 5 25, আর এখানে কিন্তু 8, 25 প্লাস 2.5, তাহলে কত আসে? 27.5। এখন এই 27.5 কে যদি গুণ দিই 6 দিয়ে, তাহলে কিন্তু দেখবে যে এটা 165 চলে আসে। গুণ দিয়ে দেখো, 27.5 ইন্টু 6, 165 আসছে। তার মানে কি? এটাই তো অ্যান্সার, এটা কিন্তু অ্যান্সার না। আশা করি বুঝতে পারতেছি। এরপর হচ্ছে কোশ্চেন যে রেডিয়ানে কি ভ্যালু? আচ্ছা, 30 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ড, এটাকে কিভাবে আমি রেডিয়ানে নিব? এটা কিন্তু সহজ হয়। তো আমরা যদি চিন্তা করি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, সি হিসেবে, আবার 1 রেডিয়ান সমান 180, এটা কনসেপ্টটা আগে বুঝতে হবে। আরেকটা কনসেপ্ট যদি দেখি যে এস ইকুয়ালস টু আর থিটা, এই সূত্রটা অনেক বেশি কাজে লাগে। আসলে রেডিয়ানটি কি এটা পরে দেখে, এস ইকুয়ালস টু আর থিটাটা পরে দেখে। রেডিয়ানটা আসলে কি? এটা যদি সেন্টার হয়, এখান থেকে যদি আর হয়, এই আর পরিমাণ গিয়ে যদি এখানে, এখানে যে কোণটা তৈরি করতেছে থিটা ধরো, এই যে এই এই জায়গাটুকু হচ্ছে
আর পরিমাণ লিখছি। তাহলে এই থিটা হচ্ছে এক রেডিয়ান। বুঝতে পারতেছি? এখন এই যে এই চাপটা তুলেছি, এই চাপের যে দৈর্ঘ্য আছে এস সমান কি আর থিটা। আসলে কি এস যে চাপটা আছে এটা প্রপোর্শনাল টু থিটা। থিটা যত বড় হবে চাপ তত বড় হবে। এখন এই প্রপোর্শনাল ক্ষেত্রে আর যুক্ত করা হয়েছে। আসলে বুঝতে পারতেছি। এটা অ্যাডিশনাল একটা আইডিয়া দিয়ে রাখলাম। তো এখন আসেন এখানে। এখানে কিন্তু 36 যে সেকেন্ড আছে এইখান থেকে শুরু করতে হবে। এখান থেকে ধীরে ধীরে এখানে যাবে। তো 30 ডিগ্রি 15 মিনিট 36 সেকেন্ডকে যদি আমি মিনিটে নিই তো একে 7 দিয়ে ভাগ দিই, এটা কিন্তু এখন মিনিট। সেম কেস 30, এটা আসে হচ্ছে আয় 5। একে যদি আমি 60 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এটা পুরো কিন্তু ডিগ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি আশা করি। তো এটা হলো হচ্ছে এটা যদি আমি হিসাব করি তো আসে হচ্ছে 913 বাই 50। এটা কিন্তু ডিগ্রি। এখন এই ডিগ্রি থেকে রেডিয়ানে যাবো কিভাবে? 913 ইন্টু পাই বাই 50 ইন্টু 180। এইটা কিন্তু রেডিয়ান। বুঝতে পারতেছি আশা করি। এটা কিন্তু তো এটার কত আসে? 0.5281 রেডিয়ান। ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছি। এখন আরো কিছু আছে যে অনুপাত চেঞ্জের ব্যাপার, আর হচ্ছে এর পরের দিন আমি দেখাবো অনুপাতগুলো যে আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে। অনুপাত চেঞ্জ, তারপর হচ্ছে কিছু বোর্ড কোর্সেস দেওয়া। তো এইগুলো নিয়ে চিন্তা নেই, আমি আজকে যতটুকু পড়ালাম সেগুলো একটু দেখিও রিভিশন দিও, তাহলে আশা করি তুমি ম্যাথ করতে পারবে অনেকগুলো। আর হচ্ছে বোর্ড কোশ্চেন কিছু আছে সেগুলো হচ্ছে যে রেঞ্জ থাকে 0 থেকে থিটা থেকে 2 পাই অথবা পাই যায়, এগুলো একটু দেখো। কোনো চিন্তা নেই, আমি সব টপিক কভার করবো, সব কনসেপ্ট কভার করবো, যাতে তোমার কোনো সমস্যা না হয়। ত্রিকোণমিতি দেখবে যে সবচেয়ে সহজ হবে, এটা আমার দায়িত্ব। বুঝতে পারতেছি? ত্রিকোণমিতি দেখবে যে এত সুন্দর একটা চ্যাপ্টার আর এত সহজ যে দেখবে যে পরীক্ষায় প্রথমে যে আগে ত্রিকোণমিতি অ্যান্সার করতেছে। তো এই টপিক কভার নিয়ে মানে অধ্যায় কভার নিয়ে কোনো চিন্তা নেই, অধ্যায় কভার করে দেবো। এরপর খালি তোমার চেষ্টা, চেষ্টাই এখন আগে নিয়ে যেতে হবে। তো আগামী দিন এই অনুপাত চেঞ্জ এগুলো একটু দেখো যে অনুপাত কীভাবে চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে এই বোর্ড কোয়েশ্চেন কিছু দেখাবো। আর আমি মেইনলি টপিক ওয়াইজ দেখাবো, টপিকটা শেষ করবো। 8.3, 8.3, 8.2 আর 8.1 দেখবে যে এইটুক করলে ত্রিকোণমিতি আসলে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আলাদাভাবে করার কিছু নেই, মানে একসাথেই কিন্তু মানে জিনিসটা কিন্তু একই। কিছু কিছু ক্ষেত্রে আলাদা আছে, অবশ্যই অবশ্যই আলাদা আছে, কিন্তু দেখবি যে একটা যখন চ্যাপ্টার শেষ হবে ত্রিকোণমিতির একটা পার্ট, মনে কর হায়ার ম্যাথের যদি পার্ট শেষ হয় দেখবি যে জেনারেল ম্যাথেরটা খুব ইজি, অথবা জেনারেল ম্যাথেরটা যদি শেষ হয় তাহলে দেখবি যে হায়ার ম্যাথেরটা খুব ইজি। এরকম করে আশা করি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আগামীকাল দেখা হচ্ছে। আর তোমাদের সমস্যাগুলো জানিয়ে সমস্যাগুলো দেখতে থাকবে ইনশাল্লাহ। সমস্যাগুলো সমাধান করবো। এরপরের ক্লাসে হচ্ছে আমি আবারও ওই বললাম যে 40 মিনিট আমার ফোকাস সেশন থাকবে। এরপর হচ্ছে আমি কিভাবে এটা বুঝছি। তো আল্লাহ হাফিজ।